শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হায়দার স্যার। আজকে আমাদের আলোচনার বিষয়, আমরা গত ক্লাসে যে বিষয়টা পড়েছিলাম সেই বিষয়টার পুনরালোচনা, অর্থাৎ গৃহ প্রবন্ধের পুনরালোচনা করব আমরা। তো আশা করি সকলে ভালো আছো, ভালো থাকো, এই প্রত্যাশায় সকলের নিকট। তো তোমাদের এই ভালো থাকার প্রত্যাশা নিয়েই আজকে ক্লাস শুরু করছি। গত ক্লাসে আমি যা বলেছিলাম, অর্থাৎ সেই তথ্যভিত্তিক যে ক্লাসটা সেই ক্লাসের অনেকেই তোমরা রেসপন্স করেছো। সে ক্লাসটা করে তোমরা লিখে ছবি পাঠিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পাঠাওনি তারাও আশা করি অতি দ্রুত পাঠিয়ে দেবে এবং তোমরা পড়ালেখার সাথে থাকবে, এই প্রত্যাশাটা। তো গত ক্লাসে আমরা শেষ করছিলাম যে গৃহ তাদের নিকট কারাগার তুল্য বোধ হয়, এই পর্যন্ত শেষ করছিলাম। আজকে আমরা পরের অংশটুকু অর্থাৎ রিডিং পড়ে শেষ করার চেষ্টা করব খুব দ্রুত। রিডিংটা কেন পড়ছি, না পড়লেও চলে, অনুধাবন প্রশ্নগুলো ব্যাখ্যা করে দিলেও চলে। যেহেতু তোমাদের সামনে অর্থাৎ আমাদের প্রত্যক্ষ ক্লাস নেওয়ার সুযোগ নেই, এই কারণে রিডিং বাই রিডিং ব্যাখ্যা করে দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি, আসলে যাতে করে তোমরা এই প্রবন্ধটি পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারো। তো আমরা কথা না বাড়িয়ে পড়ায় চলে যাই। পারিবারিক জীবনে যে সুখী নহে, সে নিজেকে পরিবারের একজন গণ্য বলিয়া মনে করিতে সাহসী নহে। অর্থাৎ এই যে গৃহ তাদের নিকট কারাগার তুল্য বেগম রোকেয়া কথাটা বলেছিলেন, কারণ ওই যুগে যে মহিলারা ছিলেন তারা তোমার নিজের বাড়িকে আপন গৃহ মনে করতে পারতো না। ওই কারণগুলো বলেছিলাম, যে স্বামীর বাড়ি, বাবার বাড়ি এবং সন্তানের উপর এবং অন্যের উপর তারা যে দায়বদ্ধভাবে একটা জীবন যাপন করে, সেই জীবন যাপনটা তাদের নিকট কারাগার তুল্য মনে হয়। দেখো, পারিবারিক জীবনে যে সুখী নহে, সে নিজেকে পরিবারের একজন বলিয়া মনে করিতে সাহসী নহে। এটা একটা যৌগিক বাক্য। অর্থাৎ তুমি বা আমরা ব্যক্তিগত জীবনে যদি পরিবারের সদস্য হিসেবে বা কোনো জায়গায় হীনমন্যতায় ভুগি, তাহলে আমাদের যে আত্মসুখ রয়েছে সেই আত্মসুখটা অর্জিত হয় না। অর্থাৎ নিজের মনের যে সুখ রয়েছে সেই সুখের স্বাদ আমরা পাই না। তাহার নিকট গৃহ শান্তিনিকেতন বোধ হইতে পারে না। এখানে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের কথা বলা হয়েছে, সেখানে অর্থাৎ সকল মানুষের সাথে, সকল প্রাণীর সাথে একটা সহ অবস্থান থাকবে, সেখানে কেউ কারো ক্ষতি করবে না, সেই বিষয়টার কথা বলা হয়েছে। অর্থাৎ এটাকে শান্তির আশ্রয়স্থল মনে হতে পারে না, সেই বোধটা প্রকাশিত হয়েছে। কুমারী, সধবা, বিধবা কুমারী সকল শ্রেণীর অবলা বলতে এখানে নারী জাতিকে বোঝানো হয়েছে, অবস্থায় শোচনীয়। অর্থাৎ এখানে কুমারী, সধবা, বিধবা কেন বলা হয়েছে তিনটায়? কারণ নারী বলতে যারা কুমারী অর্থাৎ তারা বাবার ঘরে থাকে, সধবা বলতে যাদের স্বামী আছে তারা স্বামীর ঘরে থাকে, বিধবা বলতে যারা স্বামীর আত্মীয় স্বজন পরিজন অথবা নিজের বাবার বা ভাইয়ের পরিবারে যাদের আশ্রয় হয়, তাদেরকে অবলার সাথে তুলনা করা হয়েছে। প্রমাণস্বরূপ কয়েকটি অন্তপুরের একটু নমুনা দিতেছি। অন্তপুর বলতে এখানে গৃহ, সেই গৃহ বা ঘরটা, সেই ঘরের কথা বলা হয়েছে, নারীরা যেখানে থাকেন। এরূপে অন্তপুরের পর্দা উঠাইয়া ভিতরের দৃশ্য দেখাইলে আমার ভাতৃগণ অত্যন্ত ব্যথিত হইবেন, সন্দেহ নেই। এখানে ভাতৃগণ বলতে এই বাংলা বা বাংলাদেশে বা ভারতবর্ষের যে পুরুষ সমাজ, সেই পুরুষ সমাজের কথা বলেছেন। কারণ বেগম রোকেয়া আগে ভালো গুণ বলেন, তারপরে খারাপ গুণটা বলে দেন। আগে ভালো গুণ বললে মানুষ প্রশংসিত হয়, পরে খারাপ গুণ বললে মানুষ আবার তার নেগেটিভভাবে সমালোচনা করে। তিনি আগে ভালোটা দেখান। তো এখানে বলছেন ভাতৃগণ। দেখো, ভাতৃ শব্দগুলো যদি ভ্রাতা শব্দ থাকে, অর্থাৎ পিতা মাতা, তোমরা পড়ে এসেছো নবম দশম শ্রেণীতে, যখন তোমরা প্রকৃতি প্রত্যয় পড়েছ বা সমাস পড়েছ, ষষ্ঠী তৎপুরুষ সমাস, সেখানে দেখবা যে পিতা থাকলে পিতৃ হয়, মাতা থাকলে মাতৃ হয়, ভ্রাতা থাকলে ভাতৃ হয়, সেই বিষয়টা তোমরা দেখে এসেছো।
তারপরে বলছে আমরা একবার বিহারে জামালপুর অর্থাৎ বিহারের জামালপুরের নিকটবর্তী কোনো শহরে বেড়াইতে গিয়েছিলাম। সেখানে আমাদের জনৈক বন্ধুর বাড়ি আছে। সে বাটির পুরুষের সহিত আমাদের আত্মীয় পুরুষের বন্ধুত্ব আছে বলিয়া শরাফত উকিলের বাড়ির স্ত্রী লোকদিগকে দেখিতে আমাদের আগ্রহ হয়। তাহলে তার বন্ধুর নাম কি, সেই শরাফত উকিলের নাম কি, শরাফত উকিল, এগুলো তোমরা দাগ দিয়ে রাখবা, কারণ অবজেক্টিভ আসতে পারে, জ্ঞানমূলক আসতে পারে। দেখিলাম মহিলা কয়টি অতিশয় শান্তশিষ্ট মিষ্টভাষিনী, অর্থাৎ যেখানে সেখানে গিয়ে তিনি যে কয়জন মহিলা দেখলেন তাদেরকে অতিশয় মিষ্ট ভাষিনী দেখলেন, অর্থাৎ খুব সুন্দরভাবে মিষ্টি প্রিয়ংবদা স্বরূপ কথা বলে। অর্থাৎ প্রিয়ংবদা তাকে বলা হয়, প্রিয় বাক্য বলে যে মিষ্ট ভাষিনী মানে মিষ্ট ভাষায় কথা বলেন যিনি, এখানে স্ত্রীবাচক অর্থে ব্যবহৃত হয়েছে। যদিও কূপমণ্ডূক তাহারা আমাদের যথোচিত অভ্যর্থনা করিলেন। দেখো এখানে বলছে এই যে মহিলাগুলো তারা শিক্ষায় দীক্ষায় খুবই স্বল্পজ্ঞানী। কূপমণ্ডূক শব্দের অর্থ হলো স্বল্পজ্ঞানী। তাহারা যদিও স্বল্পজ্ঞানী তথাপি তাহারা কি করলেন, আমাদের যথোচিত অভ্যর্থনা করিলেন, অর্থাৎ মহিলা বেগম রুকিয়া যে গিয়েছিলেন তাদেরকে স্বাগত জানালেন। সেখানে শরাফতের পত্নী হাসিনা, শরাফতের পত্নীর নাম কি, হাসিনা ভগ্নীর নাম জমিলা, জমিলার কন্যা এবং পুত্রবধূ প্রভৃতি উপস্থিত ছিলেন। অতঃপর জমিলাকে যখন আমাদের বাসায় যাইতে অনুরোধ করিলাম তখন তিনি বলিলেন যে তাহারা কোনো কালে বাড়ির বাহির হন না। এখানে দেখো তাহারা সর্বনাম দিয়েছে, কেন দিয়েছে, কারণ এই যে তোমার জমিদার পত্নী শরাফত উকিল তিনি একজন শ্রদ্ধেয় ব্যক্তি, যেহেতু জমিদারের স্ত্রী, এই কারণে সেখানে সর্বনাম বসেছে এবং সর্বনামের উপর চন্দ্রবিন্দু বসেছে। ইহাই তাহাদের বংশগৌরব, কখনো ঘোড়ার গাড়ি বা অন্য কোনো যানবাহনে আরোহণ করেন নাই। তাহলে দেখো কখনো ঘোড়ার গাড়ি বা যানবাহনে আরোহণ করে নাই। এই যে শরাফত উকিলের পরিবার, এই পরিবারের সমস্ত রমণীবৃন্দ, সমস্ত নারীবৃন্দ কি করেন, ঘরের অভ্যন্তরে বসবাস করেন। তারা এই বাড়ি বা ঘর ছেড়ে কোথাও যান নাই। আমরা অপরিচিত গল্প পড়েছি, সেই অপরিচিত গল্পে অনুপমের যে মামা ছিলেন, সেই মামা সেখানে তার মামার অর্থাৎ কত দূর যাইতে পারেন সেই বিষয় থেকে বলছে মামা কখনো হার্ডিং ব্রিংস বা কলকাতার কোন্নগর পর্যন্ত কখনো গিয়ে দেখেননি, অর্থাৎ সেও কখনো বেশি দূর গিয়ে দেখেননি সংসারে বেড়াজালে আটকে থেকে। আর এই রমণীরা কিন্তু সংসারে বেড়াজালে আটকে থেকে না, তার একটা প্রথার কারণে কখনো বাড়ির বাইরে যাওয়া হয় না। কারণ শরাফত উকিলের বাড়ির মহিলারা কখনো বাইরে যায় না বা যেতে পারে না। তারা যে যায় না বা যেতে চায় না তা নয়, তারা এই পুরুষশাসিত সমাজের কারণে বাইরে যেতে পারে না, সেই বিষয়টা এখানে বলা হয়েছে। আমি সবিষয়ে বললাম, তবে আপনারা বিবাহ করিয়া শ্বশুর বাড়ি যান কি রূপে? প্রশ্নটা, তবে আপনারা বিবাহ করিয়া শ্বশুর বাড়ি যান কি রূপে, আপনার ভাতৃবধূ আসিলেন কি করিয়া? জমিলা উত্তর দিলেন, ইনি আমাদের আত্মীয় কন্যা, এপাড়ায় কেবল আমাদেরই গোষ্ঠীর বাড়ি পাশাপাশি দেখিবে। অর্থাৎ তাদের মধ্যে যে মেয়েগুলো রয়েছে, যে নারীগুলো রয়েছে, তাদের বিবাহ ঘুরে ফিরে একটা জায়গার মধ্যে নিজেদের আত্মীয় স্বজনের মধ্যেই দিচ্ছে। এই কারণে তাদের যে পর্দা প্রথা রয়েছে, সেই পর্দা প্রথার কোনো ব্যত্যয় ঘটছে না। তাহলে এই যে প্রথাটা বেগম রোকেয়ার যে গল্পের কথা তুলে ধরেন বা কাহিনীর কথা, যে বাস্তবতার কথা আমরা বলি না কেন, এই গল্পটা বা এই কাহিনীটার মধ্যে, এই ঘটনাটার মধ্য দিয়ে আমরা ওই সময়ের যে চিত্রটা, শরাফত উকিলের যে বাড়ির চিত্রটা, তার মধ্য দিয়ে আমরা সমস্ত ভারতবর্ষে যে নারী সমাজের যে চিত্রটা, সেই চিত্রগুলো আমরা এই লাইন থেকে বুঝতে পারি। তারপরে বলছে, এই বলিয়া তিনি আমাকে অন্য একটা ঘরে লইয়া গিয়া বলিলেন, এই আমার কন্যা বাড়ি, এখন আমার বাড়ি চলো। তিনি আমাকে একটা অপ্রশস্ত গলির ভেতর দিয়ে ঘুরাইয়া ফিরাইয়া লইয়া গেলেন। তাহার সকলগুলি কক্ষ দেখাইলেন। কক্ষগুলো অসূর্য স্পর্শ, অর্থাৎ যেখান দিয়ে কখনো সূর্যের আলো আসে না, সেই কথাটা বলিলেন। তাহলে তাদের কক্ষগুলো অসূর্য স্পর্শ, অর্থাৎ ঘরের ভিতরে আলো বাতাস আসার মতো যে জানালা বা আমরা বলি কোটর কোনো কিছু নেই, ভেন্টিলেটর কোনো কিছু নেই, সেই কথাটা বলেছে। অতঃপর একটি দ্বার খুলিলে দেখিলাম অপর দিকে হাসিনার পুত্রবধূ আছে। অর্থাৎ একটা দরজার থেকে আরেকটাই দেখো চলে যাচ্ছে, সেখানে পুত্রবধূ। জমিলা বলিলেন, দেখিরে এই দ্বারের ওই পাশে আমার ভাইয়ের বাড়ি। তার মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গা নিজেরা, অর্থাৎ নিকটবর্তী সব জায়গা। তারপরে বলছে, এ পাশে আমার বাড়ি, ও কক্ষে বধূ থাকেন বলে এই দ্বারটি বন্ধ রাখি। আমাদের সওয়ারির দরকার হয় না। সওয়ারি বলতে এখানে যানবাহন অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ আমরা এ বাড়ি থেকে ও বাড়ি বা আত্মীয় বাড়ি থেকে আরেক আত্মীয় বাড়ি যেতে কোনো সওয়ারি বা যানবাহনের দরকার হয় না। শুধু এ ঘর থেকে ও ঘর একটা দরজা খুললেই হয়ে যায়।
কেন তাহা এখন বুঝিলে, ওই রূপে সকল বাড়ি প্রদক্ষিণ করা যায়। দেখো, ওই রূপে সকল বাড়ি প্রদক্ষিণ করা যায়, অনুধাবন প্রশ্ন আসতে পারে এখানে। আসলে যে যানবাহন ছাড়া একটি দরজার মধ্য দিয়ে একটি দরজার মধ্য দিয়ে আরেকটি বাড়ির ভেতরে যে প্রবেশের সরু রাস্তা, সরু গলি, তোমরা যারা ঢাকা শহরে বসবাস করো তারা এটাকে নেগেটিভ ভাবে না, পজিটিভ ভাবে বলছি, শাঁখারি বাজারে গলির মতো মনে করতে পারো। এক গলি দিয়ে কিভাবে যাতায়াত করা যায়, ঢাকা শহরে কিন্তু এই বিষয়টা অনেক জায়গায় রয়েছে। তারপরে পাঠিকা কি মনে করেন যে হাসিনা বা জমিলা গৃহে আছেন? পাঠিকা তোমরা যখন প্রকৃতিবত্তই পড়তে যাবা বা পড়েছ, দেখো পঠ যুগ ইকা পাঠিকা, পঠ যুগ অক পাঠক, তোমরা এটা পাঠিকা স্ত্রীবাচক প্রত্যয় সেই হিসেবে এসেছে, বেগম রোকেয়া ব্যবহার করেছেন। হাসিনা বা জমিলা গৃহে আছেন? অবশ্য না, কেবল চারি প্রাচীরের ভিতরে থাকিলে গৃহে থাকা হয় না। এদেশে বাসরঘরকে কোহব্বর, অর্থাৎ তিনি বলেছেন বাসরঘরকে কল্পনার যে স্বর্গ বা সেই স্বর্গ বলা হয়, কিন্তু বেগম রোকেয়ার মধ্যে তিনি যা দেখলেন শরাফত উকিলের বাড়িতে, সেটাকে এই বিবাহের কারণে যে সম্পর্কটা তৈরি হয়েছে সেই সম্পর্কটাকে তিনি কবর বা জাহান্নাম হিসেবে তুলনা করেছেন। বিবাহ কি সেই বিষয়টা একটু বলে নেই। বিবাহ সম্পর্কে ম্যাকেইবার এবং পেস তাদের সংজ্ঞায় বলেছেন যে বিবাহ হলো একটা সামাজিক চুক্তি। একজন নর এবং নারী যখন সামাজিক স্বীকৃত পন্থায় একে অপরের উপর আস্থা রেখে একসাথে থাকার সিদ্ধান্ত গ্রহণ করে, তাকেই বিবাহ বলা হয়। এখানে কিন্তু একটা বিষয় বলেছি, সামাজিক স্বীকৃত পন্থা, সেটাই, অর্থাৎ সমাজের সেখানেও কিন্তু একটা বিষয় রয়েছে, সেটাই হলো বিবাহ। আর এই ধরনের বিবাহের মধ্যে যেটাকে অবরোধ রয়েছে সেটাকে বেগম রোকেয়া কি বলেছেন? কোহব্বর, অর্থাৎ স্বর্গীয় কল্পনার সুখ বাদে কবর বলে অভিহিত করেছেন। বাড়িখানা তো শরাফতের, সেখানে যেমন একপাল ছাগল আছে, হংস কুক্কুট আছে, দেখো, অর্থাৎ বেগম রোকেয়া তিরস্কার করে কিসের সাথে তুলনা করছেন? একপাল ছাগলের সাথে তুলনা করছেন, হাঁসের সাথে তুলনা করছেন, কুক্কুট মানে এখানে মোরগ বা মুরগির সাথে তুলনা করছেন। সেরূপ একদল স্ত্রীলোকও আছেন, অর্থাৎ ব্যঙ্গ করে ওই বলছিলাম যে বেগম রোকেয়ার ভাষার মধ্যে এক ধরনের তীক্ষ্ণতা রয়েছে, তির্যক রয়েছে, ভাব রয়েছে, যেটা কি করেন পাঠকের মনের মধ্যে নাড়া দিয়ে যায়। অথবা স্ত্রীলোকের বন্দিনী বলা যাইতে পারে, তিনি একটু সহজ সরল ভাষায় ব্যবহার করেছেন যে বন্দিনী। তাহলে এই যে শরাফত উকিলের বাড়ির যে রমণীগণ রয়েছে তারা যে বন্দি অবস্থায় আছে সেই বিষয়টা এখানে বোঝানো হয়েছে। তারপরে লাইনটা বলেছেন, সাধারণত পরিবারের প্রধান পুরুষটি মনে করেন গৃহখানা কেবল আমার বাটি। পুরুষতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় গৃহ বা অন্যান্য যারা তোমার অর্থ উপার্জনের সাথে যুক্ত থাকে তাদের সম্পর্কে বলা হয়েছে। পরিবারস্থ অন্যান্য লোকেরা তাহার আশ্রিতা। মালদহে কয়েকবার আমরা একটা বাটিতে যাতায়াত করেছি। লাইনটা দাগ দিয়ে রাখবা, কোথায় তিনারা কয়েকবার একটা বাড়িতে যাতায়াত করেছিলেন। গৃহস্বামী কলিমের স্ত্রীকে আমরা কখনো প্রফুল্লমুখী দেখি নাই। তাহলে প্রফুল্লমুখী মানে হাস্য রসাত্মক বা হাসি খুশি দেখি নাই। তাহলে গৃহস্বামীকে কলিমের স্ত্রীর কথা এখানে বলা হয়েছে। তাহার ম্লান মুখখানি নীরবে আমাদের আন্তরিক সহানুভূতি আকর্ষণ করিত। ইহার কারণ এই, কয় বছর অতীত হইল কলিম স্বীয় ভাইরা ভাইয়ের সহিত বিবাদ করিয়াছে। অর্থাৎ নিজের ভাইরা ভাইয়ের সহিত বিবাদ করার কারণে তার পত্নীর যে বোন রয়েছে, অর্থাৎ কলিমের পত্নীর যে বোন রয়েছে সেই ভগ্নির সাথে দেখা করতে পারেন না, এবং দেখা করিবার যে ক্ষমতাটা সেই ক্ষমতাটা তো তার নেই, জোর করে যে যাবে সেই অধিকারটা নেই। অর্থাৎ আমার ভগ্নী আমার নিকট আসিবেন, হাই বাটি যে কলিমের, তিনি যাহাকে ইচ্ছা আসিতে দেবেন, যাহাকে ইচ্ছা আসিতে দিবেন না। আবার ওদিকে ও বাটিখানা সলিমের, সেখানে কলিমের পত্নীর প্রবেশ নিষেধ। এগুলো আমাদের সমাজ ব্যবস্থায় রয়েছে যে পারিবারিক কুন্দলের কারণে দেখা যায় যে একজন থেকে আরেকজনকে বিচ্ছিন্ন যে অবস্থা, সেই অবস্থার কথাটা এখানে বর্ণনা করা হয়েছে। এবং এই যে মানুষের যে অনুভূতির বিষয়টা, সেই অনুভূতির বিষয়টা কিন্তু এখানে নাড়া দেয় না। এখানে যে পুরুষতান্ত্রিক সমাজে যে জেদের বিষয়টি রয়েছে, জিদ, এবং আমার যে অহমিকা রয়েছে সেই অহমিকার বর্ণনা এখানে করা হয়েছে। বলা বাহুল্য, কলিমের স্ত্রীর অন্ন বস্ত্র অলঙ্কারের অভাব নাই বলি অলঙ্কার কি পিতৃমাতৃহীনা অবলার একমাত্র ভগ্নির বিচ্ছেদ যন্ত্রণা বলাইতে পারে। ভগ্নি মানে এখানে বোন। শুনিলাম তিনি শপথনিকণ্টক হইতেও বিমুক্ত নহে। এখানে শপথনিকণ্টক বলতে বোঝানো হয়েছে সতীন, অর্থাৎ তার ঘরে সতীনও রয়েছে, সেই সতীনের কাটা হতেও তিনি বিমুক্ত নহে। এরূপ অবস্থায় তাহার নিকট গৃহকে শান্তি নিকন্তন বলিয়া বোধ হয়। তাহলে একজন পুরুষ
সেখানে একজন স্ত্রী আছে, তার সাথে আবার আরেকটি বিয়ে করেছেন। সেখানে অর্থাৎ একজন নারীর জীবনটা যে শান্তিতে পরিপূর্ণ হতে পারে না, সেই বিষয়টা এখানে বলা হয়েছে। তারপরে আরেকটা ঘটনা বলেছেন, আমরা রমা সুন্দরীকে অনেকদিন হইতে জানি, তিনি বিধবা, সন্তান সন্ততি নাই, তাহার স্বামীর প্রভূত সম্পত্তি আছে, 2-4টি পাকা বাড়ি আছে, তাহার দেবর এখন সেই সকল সম্পত্তির অধীশ্বর। দেবরটি কিন্তু রমাকে এক মুঠো অন্ন বা আশ্রয়দানে কুণ্ঠিত। আমরা বলিলাম, ইনি হয়তো দেবর পত্নীর সহিত কুদল করেছেন। কুদল বলতে এখানে কুন্দল অর্থাৎ ঝগড়া অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরে বলেছেন, এ কথার উত্তরে একজন বলিলেন, রমা সব করিতে জানে, কেবল কুদল জানে না। অর্থাৎ অনুধাবন আসতে পারে, অর্থাৎ রমার এখানে শান্ত শিষ্ট যে স্বভাব চরিত্র রয়েছে, সেই স্বভাব চরিত্রের কথা বলা হয়েছে। রমা বেশ জানে কি করিয়া পরকে আপন করিতে হয়, কেবল আপনাকে পর করিতে জানে না। এটাও রমা সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ রমার জীবনে যে শান্ত শিষ্ট উদারনৈতিক যে ভাবনা রয়েছে, রমার মানুষের প্রতি যে ভালোবাসা রয়েছে, অপরের প্রতি যে ভালোবাসা রয়েছে, সেই ভালোবাসার কথাটা প্রকাশ পেয়েছে। এত গুণ সত্ত্বেও দেবরের বাড়ি থাকিতে পান না কেন? অর্থাৎ এখানেও দেখো, আমরা জানি হিন্দু সম্পত্তিতে যে অর্পিত সম্পত্তি, সেখানে নারীর কোনো অধিকার ছিল না, এবং বিশেষ করে হিন্দু নারীদের বর্তমানে যে আইনটা পাশ হয়েছে, সেখানে তারা সম্পত্তিতে অধিকার পেয়েছে। কিন্তু যে সময়টার কথা বলা হয়েছে, আজ থেকে 10 বছর পূর্বের কথাও একই বিষয়। অর্থাৎ নারী বাবার সম্পত্তিতে অধিকার না থাকার কারণে তারা কি করতেন, স্বামী মারা গেলে সেই বাড়িতে তাদেরকে দাসীর মতো কখনো রাখা হতো। আবার তারা যদি শ্বশুর বাড়ির লোকজন যদি না চাইতেন, তাহলে তারা আসতেন না, তারা ভাইয়ের বাড়িতে এসে আশ্রয় গ্রহণ করতেন। তোমরা আম আটির ভেপু গল্প পড়েছ, সেই ভেপু গল্পের মূল পথের পাঁচালীর যে চরিত্র রয়েছে, সেই চরিত্রে একটা চরিত্র হয়েছে, অর্থাৎ অপুর দিদি ইন্দি ঠাকুরন, তিনি ভাইয়ের বাড়িতে এসে আশ্রয় নিয়েছেন। তোমাদের যে মাসি পিসি গল্প রয়েছে, সেই মাসি পিসি গল্প দেখবা, মাসি পিসি দুজনে কোথায় এসে আশ্রয় নিয়েছে, ভাইয়ের বাড়িতে এসে আশ্রয় নিয়েছে। তাদের জীবনের সর্বস্ব হারিয়ে এসে ভাইয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। সেখানে পিসির যতটুকু ক্ষমতা, মাসির ততটুকু ক্ষমতা ছিল না, কারণ ওই বাড়িটা পিসির ভাইয়ের। সবাই মারা যাওয়ার পর বাড়িটা এখন কর্তা হয়েছে পিসি, সেখানে মাসিও আশ্রয় গ্রহণ করেছে। কিন্তু আল হাদির কারণে লেখক এখানে উদারনৈতিক একটা ভাব দেখিয়েছেন, যে মাসি পিসির মধ্যে সম্পর্ক দেখিয়েছেন। কিন্তু এইখানে কিন্তু বেগম দিকে ওই রকম কোনো দেখান নাই। এখানে যে দেবরের সম্পত্তি, অর্থাৎ দেবর সমস্ত সম্পত্তি কুক্ষিগত করে রেখেছে, সেখানে সামান্য অন্ন বস্ত্র এবং মৌলিক মানবিক অধিকার যতটুকু রয়েছে, সেইটুকু দিতে চান না। তারপরে বলেছেন কপালের দোষ। আসলে আমরা সবকিছুতে একটা বিষয়, যখন কোনো কিছু পারি না তখন বলি কপালের দোষ। এটা মানসিক সান্ত্বনার একটা বাণী, কোনো কিছু না পেয়ে নিজের কপালকে দোষ দেয়া। আমরা একটি রাজবাড়ি দেখিতে গিয়েছিলাম, বাড়িখানি কবি বর্ণিত অমরাবতীর ন্যায় মনোহর। অমরাবতী আসলে স্বর্গের মতোই, মনোহর বলতে চমৎকার সুন্দর। বৈঠকখানা বিবিধ মূল্যবান সাজসজ্জায় ঝলমল করিতেছে, এদিক সেদিকে 5-7খানা রজত আসন শূন্য হৃদয়ে রাজাকে আহ্বান করিতেছে। দেখো, রজত বলতে এখানে হীরক খচিত আসন, এটা হলো তোমার মধ্যপদলিপি কর্মধারয় সমাস। রজত ও আসন এখানে হাইফেন দিয়েছে, যেহেতু যদি রজত আসন একটা হতো তাহলে মধ্যলিপি কর্মধারয় সমাস হতো। যেমন তোমরা পড়েছ স্বর্ণাসন, স্বর্ণ খচিত আসন, হীরক আসন, হীরক খচিত আসন, সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। এগুলো হলো মধ্যপদলিপি কর্মধারয় সমাস, মধ্যপদ লোপ পেয়ে যে সমাস হয়। রানীর ঘর কয়খানাতেও টেবিল, টিপাই, চেয়ার ইত্যাদি সাজসজ্জা আছে। টেবিল আমরা চিনি, টিপাই হলো 3 পায়া দ্বারা যে রাউন্ড টেবিল গুলা, গোল টেবিল খাওয়ার ঘরে ব্যবহৃত হয়, সেটাকে বলা হয় টিপাই। কিন্তু তাহার উপর ধুলার স্তর পড়িয়াছে, রাজা কোনো কালে এসব কক্ষে পদার্পণ করেন বলিয়া বোধ হইল না। রানীকে দেখে আমি হতাশ হইলাম, কারণ বৈঠকখানা দেখে আমি রানীর যেরূপ মূর্তি কল্পনা করিয়েছিলাম, এই মূর্তি তাহার সম্পূর্ণ বিপরীত। তিনি পরমা সুন্দরী বালিকা, পরিধানে সামান্য লাল পেরে বিলাতি ধুতি, মাথায় রুক্ষ কেশের জটা, অনুমান 15 দিন হইতে তৈলের সহিত চুলগুলি সাক্ষাৎ হয় নাই। মুখখানি এমনই করুণ ভাবে পূর্ণ যে রানীকে মূর্তিমতী বিষাদ বলিলে অত্যুক্তি হয় না। অনেকের মতে চক্ষু মনের দর্পণ স্বরূপ রানীর নয়ন দুটিতে কি কি হৃদয় বিদারক ভাব ছিল, তাহা আমি বর্ণনা করিতে অক্ষম। এখন আমরা দেখি বেগম রোকেয়া আসলে কোন কোন হৃদয় বিদারক ভাব বর্ণনা করেন। আমাদের একটি বর্ষী সঙ্গিনী বলিলেন, তুমি রাজার রানী, তোমার এ বেশ কেন? এসো আমি চুল বেঁধে দেয়। রানী উত্তর দিলেন, জানি না কিভাবে রানী হয়েছি, অথচ
ঠিক কথা লোকে বলে রানীর পথ কেমন বাঞ্ছনীয় বোধ করে। জানি না কি পাপে রানী হয়েছে, এটা অনুধাবন প্রশ্ন আসতে পারে। এখানে এই যে বালিকা বধূ সে রানী হয়েছে, অথচ রাজার বাড়িতে তার যে ওই বাড়ির সম্পত্তিতে তার কোনো অধিকার নেই, কোনো জিনিসের প্রতি তার যে অধিকার নেই, সেই অধিকারহীনতার কথাটা এখানে বলা হয়েছে। তারপরে বলেছে মোহাম্মদ আইন, অর্থাৎ আমাদের এখানে ইসলাম ধর্মের কথা বলা হয়েছে। আইন অনুসারে আমরা পিতার সম্পত্তির উত্তরাধিকারিণী হই, আমাদের বাড়িও হয়, কিন্তু তা হইলে কি হয়, বাড়ির প্রকৃতকর্তা স্বামী, পুত্র জামাতা, দেবর ইত্যাদি হন। এখন দেখো এইখানে যে বিষয়টা, ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী সম্পত্তিতে নারীর সম্পূর্ণ অধিকার রয়েছে, কিন্তু এটা পুরুষতান্ত্রিক সমাজের একটা পৈশাচিক আচরণ বলতে পারো। সেখানে স্ত্রী বা বোনদেরকে ঠিকভাবে বা সমান অধিকার দেওয়া হয় না, সেই কারণে নারীরা বঞ্চিত হন। এর একটি কারণ হলো নারী শিক্ষা দীক্ষার অভাব, নারীর মানসিক দিক, অর্থাৎ আমরা এটা দিয়ে কি করব। আরেকটা দিক হলো যে নারীদের কাছে সবচেয়ে বেশি নিগৃহীত হয় নারীরা। কেমন, কোন দিক দিয়ে? কারণ একজন নারী সে চায় না তার সম্পত্তির ভাগটা তার কন্যাকে দিতে, সেও চায় তার সম্পত্তির ভাগটা যেন আমার ছেলেদের দিতে। আমরাও দেখি আমাদের সমাজ ব্যবস্থায় প্রথমে আহ্বান করা হয় পুত্র সন্তানের। পুত্র সন্তান যদি না হয় তাহলে তারা মন খারাপ করে বসে থাকেন, এবং এই যে পুত্র সন্তানের জন্য তারা সমস্ত কিছু করতে পারেন। তোমরা মিনার কার্টুন দেখেছ যে আমটা কিভাবে, অর্থাৎ বড় জিনিসটা কিভাবে রাজুকে দেওয়া হয় আর মিনাকে কিভাবে বঞ্চিত করা হয়, তো সেই বিষয়টা এখানে উঠে এসেছে। তারপরে বলছে তাহাদের অভাব বড় আমলা বা নায়েবেটি বাড়ির মালিক, গৃহকর্ত্রীটি ওই নায়েবের ক্রীড়াপুতুল মাত্র, নায়েব কর্তৃকে যাহা বোঝায় অবোধ নিরক্ষর কর্তৃ তাহাই বুঝেন। অর্থাৎ এইখানে বলেছেন আমাদের যে জমিদারগণ ছিলেন তারা কয়েকটা বিয়ে করতেন, তারা কখনো এক বাড়িতে থাকতেন না, কলকাতায় গিয়ে বসবাস করতেন, আরাম আয়েশে থাকতেন, এবং এই বাড়িগুলো সবকিছু দেখাশোনা করার দায়িত্ব থাকতো তাদের নিয়োজিত কর্তা নায়েবের উপর। নায়েব সবকিছু দেখতেন এবং মাসে মাসে টাকা পাঠিয়ে দিতেন কলকাতায়। আর আমাদের এই জমিদার বাবু যারা ছিলেন তারা খুব ফুর্তিতে জীবনযাপন করতেন, রঙ্গশালা মঞ্চশালা যা বলো সেগুলি নিয়ে তারা দিন যাপন করতেন। আর এই দিকে এই যে বালিকা রমণী নারী, তার কি অবস্থা, কারণ এই নায়েবের কাছে সমস্ত দায়িত্ব অর্পিত করে দেওয়া, রানীর হুকুম তাদের কাছে বয়ে গেছে রানীর হুকুম পালন করার মতো, কারণ নায়েবরাই সব কিছু করে থাকে। ওরূপ আরো কত উদাহরণ দেওয়া যাইতে পারে। খাদিজা প্রভূত সম্পত্তির উত্তরাধিকারী, তাহার স্বামী হাসেম দরিদ্র কিন্তু কুলীন বিদ্বান। এখানে কুলীন বলতে খুব উচ্চ বংশীয় বিদ্বান লোক। হাসেম ছলে কৌশলে সমস্ত জমিজমা আত্মসাৎ করিয়া রইলেন, খাদিজার হাতে এক পয়সা নাই। খাদিজার পৈতৃক বাড়িতে বসিয়াই হাসেম আর 2-3টা বিবাহ করিয়া তাহাকে সতিনী জ্বালায় দগ্ধ করিতে লাগিলেন। এরূপ না করিলে আর ক্ষমতাশালী পুরুষের বাহাদুরি কি? ইহাতে যদি খাদিজা সামান্য বিরক্তি প্রকাশ করেন, তবে প্রবীণা মানে বয়স্ক মহিলাগণ তাহার হৃদয়ে স্বামী ভক্তির অভাব দেখিয়ে নিন্দা করেন। অর্থাৎ আমাদের সমাজে যেটা আমি বলেছিলাম যে একজন নারীর সবচেয়ে বড় শত্রু হলো নারী। তোমরা দেখবা যে বিয়ের ক্ষেত্রে যদি নাত বউটা যখন দেখা হয়, আমাদের দাদি যারা রয়েছেন বা ঠাকুরন যারা রয়েছেন তারা কিভাবে তাদের পরীক্ষা করা শুরু করেন, আসার পর তাদের কিভাবে কটূক্তি করা শুরু করেন, নিন্দা করতে শুরু করেন। কোনো একটা জিনিস কম হলে, গহনা একটা কোনো কম হলে তারা কিভাবে কথা বলতে থাকেন। তাহলে একজন নারী সে যখন আসলো সেখানে তাকে যেভাবে তোমার পরিচর্যা করা দরকার সেটা তারা করেন না। সেই ক্ষেত্রে আমি মনে করি যে সবচেয়ে বড় শত্রু হলো নারী। তারপরে বলা হয়েছে আমার এই প্রবন্ধ পাঠ করিয়া ভ্রাতা ভগ্নীগণ হয়তো মনে করিবেন যে আমি কেবল ভ্রাতাবৃন্দকে নরাকারে পিশাচরূপে অঙ্কিত করিবার জন্য এই কলম ধরিয়াছি, তাহা নয়। আমি তো কোথাও ভ্রাতাদের প্রতি কটু শব্দ ব্যবহার করি নাই। তারপরে দেখো বেগম রোকেয়া কাহাকেও পাপিষ্ট পিপাস নিষ্ঠুর বলিয়াছে কি? তোমরা বর্তমানে একটু ভাইরাল ডায়লগ মনে রাখবার, যে যেমন ওই যে আছেন গিয়াসউদ্দিন তাহেরি, তার ডায়লগের সাথে এটা আমার কেমন জানি মনে হয় কাকতালীয় ভাবে মিলে গেছে, যে কাহাকে পাপিষ্ট পিশাচ নিষ্ঠুর বলিয়াছি কি? তিনিও কিন্তু বলেন আমি কি কাউকে গালি দিয়েছি? তো ঠিক এইরকম বলেছেন বেগম রোকেয়া, কিন্তু বলেছেন কাহাকে পাপিষ্ট পিশাচ নিষ্ঠুর বলিয়াছি কি। ওই যে বলছিলাম বেগম রোকেয়ার ভাষার মধ্যে একটা তির্যক রয়েছে, তীক্ষ্ণ ভাব রয়েছে। তিনি এমন ভাবে উপস্থাপন করেন যেটা আসলে
কাউকে আঘাত করার মতো হয়ে থাকে না, কিন্তু তিনি কিন্তু বলে দিয়েছেন যে আমাদের এর জন্য কারা দায়ী সেই বিষয়টা কিন্তু বলে দিয়েছেন। কেবল রমণী হৃদয়ের ক্ষত দেখাইয়াছি, ওই যে কথাই বলে বলিতে আপন দুঃখ পরনিন্দা হয়। এখানেও কিন্তু তাই বলেন যে নিজের কথা বলতে গেলে অপরের দুঃখের কথা বলতে গেলে অপরের নিন্দা করা হয়। এক্ষেত্রে তাহাই হয়েছে, ভগ্নীর দুঃখ বর্ণনা করিতে ভাতৃ নিন্দা হইয়া পড়িয়াছে। সুখের বিষয়ে আমাদের অনেক ভ্রাতা এরূপ আছেন, যাহার স্ত্রীলোককে যথেষ্ট শান্তিতে গৃহসুখে রাখেন, কিন্তু দুঃখের সহিত আমরা ইহাও বলিতে বাধ্য যে অনেক ভ্রাতা আপন আপন বাড়িতে অন্যায় স্বামিত্বের পরিচয় দিয়ে থাকেন। যখন আমাদের চালের উপর খড় থাকে না, দরিদ্রের জীর্ণতম কুটিরের শেষ চালখানা ঝঞ্ঝা নিলে উড়ে যায়, অর্থাৎ ঝড়ে উড়ে যায়, ঝঞ্ঝার বায়ুতে উড়িয়ে যায়, টুপটাপ বৃষ্টির ধারায় আমরা সমস্ত রাত্রি ভিজতে থাকি। দেখো, টুপটাপ অনুগার শব্দ ক্রিয়া বিশেষণ হিসেবে তোমরা আসবে এটা। আমরা সমস্ত রাত্রি ভিজিতে থাকি। চপলা চমকে নয়নে বাধা লাগে। দেখো, চপলা চমকে নয়নে ধাঁধা লাগে, বজ্রনাদে মেদিনী কাঁপে এবং আমাদের বুকও কাঁপে, প্রতি মুহূর্তে ভাবে বুঝি বজ্রপাতে মারা যায়, তখন আমরা অভিভাবকের বাটিতেই থাকি। অর্থাৎ বেগম রোকেয়া এখানে বলেছেন যে ঝড় ঝঞ্ঝা যাহাই আসুক না কেন, আমরা সেখান থেকে কখনো ছুটে যাই না। আমাদের পর্দা প্রথা নষ্ট হবে বলে, আমাদের যে অবরোধ প্রথা সেই অবরোধ প্রথা নষ্ট হবে বলে আমরা সব কিছুতেই আমরা কি করি, এই যে অভিভাবক অর্থাৎ স্বামী তার বাড়িটা ছাড়তে চাই না, অর্থাৎ একেবারে মৃত্যু পর্যন্ত সেখানে থাকতে চাই। এখানে বেগম রোকেয়া নারীদেরকেই দোষ দিচ্ছেন। যখন আমরা রাজকন্যা রাজবধূ রূপে প্রাসাদে থাকি তখনও প্রভু গৃহে থাকি। আবার যখন ওই প্রাসাদ তুল্য ত্রিতল অট্টালিকা ভূমিকম্পে চূর্ণ হয়, সোপান অতিক্রম করিয়া অবতরণকালে আমাদের মাথা ভাঙে, হাত পা ভাঙে, রক্তাক্ত কলেবরে হতজ্ঞান প্রায় অবস্থায় গোশালায় গিয়ে আশ্রয় নেয়। গোশালা বলতে এখানে গরুর যে আশ্রয়স্থল সেটাকে বলা হয়েছে। তখনও অভিভাবকদের বাটিতেই থাকি। অর্থাৎ বেগম রোকেয়া নারীদের শোচনীয় অবস্থার কথা বলতে গিয়ে বলছেন যে আমরা যেখানেই থাকি না, বলা হয় যে সেটা আমাদের অভিভাবকদের বাড়ি অর্থাৎ গৃহস্বামীদের বাটিতেই থাকি। অথবা গৃহস্থের ভৌজি রূপে প্রকাণ্ড আটচালায় বাস করিলেও ভ্রুর আলোয় থাকি। আর যখন চৈত্র মাসে ঘোর অমানিশীতে প্রভুর বাটিতে দুষ্ট লোক কর্তৃক লঙ্কাকাণ্ডের অভিনয় হয়, সব জিনিসপত্র ঘরগুলি দাও দাও করিয়া জ্বলতে থাকে, আমরা এক বসনে প্রাণটি হাতে করিয়া কোনো মতে দৌড়ে গিয়া দূরবস্থিত একটা কুল গাছতলে দাঁড়ায় কাঁপিতে থাকি, তখনও অভিভাবকের বাটিতে থাকি। অর্থাৎ এখানে বলছে চৈত্র মাসে ঘোর অমানিশীতে অন্ধকারে যখন প্রভুর বাটিতে দুষ্ট লোক কর্তৃক লঙ্কাকাণ্ড। এখানে দুষ্ট লোক কর্তৃক বলতে এখানে সম্ভবত তিনি ডাকাতের কথা বলেছেন। সব জিনিসপত্র সহ ঘরগুলি দাও দাও ডাকাত আক্রমণ করে বা দুষ্ট লোক কর্তৃক আক্রমণ হয়, জ্বালিয়ে দেয়, তখনও তারা একটু দূরে গিয়ে নিজেকে বাঁচিয়ে গৃহস্বামীর ঘরে থাকে, সেটাও বলেছে, অর্থাৎ সেটাও অভিভাবকের বাড়ি। ইংরেজিতে হোম বলিতে যাহা বোঝায়, গৃহ শব্দ দ্বারা আমি তাহাই বুঝাইতে চাই, শারীরিক আরাম ও মানসিক শান্তি নিকেতন যাহা তাহাই গৃহ। অর্থাৎ আমরা যে গৃহ প্রবন্ধটা পড়েছি তার অর্থ তিনি শেষে বলছেন। বিধবা হইলে স্বামী গৃহ একরূপ বাসের অযোগ্য হয়, হতভাগিনী তখন পিতা ভ্রাতা সর্বান্ন হয়। একটা হিন্দি প্রবাদ আছে, ঘর কি জ্বলি বন মে গেই, অর্থাৎ ঘর জ্বলে গেছে বনেতে গেলাম, বনে আগ লেগেছে, বন বেচারা কিয়া করে, অর্থাৎ বন বেচারা কি করবে, অর্থাৎ ঘর ছেড়ে বনে গেলাম, বনেও আগুন লেগেছে, এখন বন আর কি করবে, কলম রে লাগিয়া, অর্থাৎ আমার কপালে আগুন লেগেছে, ভাগ্যে আগুন লেগেছে। বেগম রোকেয়া অর্থ করেছেন, গৃহ দগ্ধ হইয়া বনে গেলাম, বনে লাগিল আগুন, বন বেচারা কি করিবে, আমার কপালেই লাগিয়ে আছে আগুন। এটা অর্থাৎ নারীদের সমস্ত জায়গাতেই যেন একটা অসহনীয় পরিবেশ, সেই কথাটাই তিনি বলেছেন। তাই বলে গৃহ বলিতে আমাদের একটি পর্ণকুটির নাই। প্রাণী জগতে কোনো জন্তুই আমাদের মতো নিরাশ্রয় নহে, সকলেই গৃহ আছে, নাই কেবল আমাদের। এখানে বেগম রোকেয়া যে শেষে বলেছেন যে গৃহ বলতে আমাদের একটি পাতার ঘরও নাই, যেটাকে আমরা নিজের ঘর বলতে পারি। অর্থাৎ নারীদের এখানে কোনো অধিকার নেই, সম্পত্তিতে কোনো অধিকার নেই, যেটাকে তিনি অধিকার খাটাইতে পারেন সেই কথাটা তিনি বলেছেন। এবং এর থেকে উত্তরণের জন্য তিনি অর্ধাঙ্গী প্রবন্ধ লিখেছেন। সেই অর্ধাঙ্গী প্রবন্ধের মধ্যে তিনি বলেছেন যে একটি সমাজে নারী এবং পুরুষ হলো দুটি চাকা। একটি সাইকেলের দুটি চাকা বা একটি গাড়ির যে চারটা চাকা থাকে, সেই সামনের চাকা এবং পেছনের চাকা, অর্থাৎ এক সাইডের দুটি চাকা যদি বড় হয়, আরেক সাইডের দুটি চাকা যদি ছোট হয়, তাহলে সেই গাড়িটা সমানভাবে চলবে না, একটা জায়গায় ঘুরপাক খাবে। তাই তিনি বলেছেন তাহলে এই যে সমাজ ব্যবস্থায় যদি ঠিক মতো উত্তরণ হতে হয়, তাহলে নারী পুরুষ দুজনের সমান অংশগ্রহণ প্রয়োজন, সমান অধিকার প্রয়োজন। তিনি বলেছেন যে আমাদের ছেলেরা যখন
স্টেথোস্কোপ নিয়ে বা জ্যোতির্বিজ্ঞান নিয়ে গ্রহ নক্ষত্রের পরিমাপ করতে ব্যস্ত থাকে, আমাদের নারীরা ঠিক তখন কি করে, তারা সুই সুতা নিয়ে বালিশের কাভার কতটুকু হবে সেইটুকু করতে চেষ্টা করে। এবং এর থেকে কিভাবে নারীরা উত্তরিত হবে, এর জন্য তিনি বলেছেন যে এই যে নারীদের জন্য, তাদের জন্য যে ঘরে ঘরে আমাদের যে রয়েছে সেখানে নারীদের শিক্ষার ব্যবস্থা করতে হবে, এবং নারীদের মানসিক যে দীনতা রয়েছে, অর্থাৎ আমরা নারী, আমরা অসহায়, এই দীনতা থেকে বের হয়ে আমরা এই সমাজের মানুষ, অর্থাৎ সমাজের অর্ধাঙ্গ, অর্থাৎ একটা অঙ্গ যদি থাকে, পুরো সমাজটাকে যদি অঙ্গরূপে তিনি কল্পনা করেন, তাহলে সমাজের একটা অঙ্গ হলো পুরুষ, একটা অঙ্গ হলো নারী। আর এই জন্য নজরুলের কথা দিয়ে আজকে ক্লাসটা শেষ করব। তিনি বলেছেন, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তো এই যে আজকে রিডিং পড়লাম, এই রিডিং থেকে তোমাদের পরবর্তী ক্লাসে আমি জাস্ট কিছু অনুধাবন প্রশ্ন ব্যাখ্যা করে দেবো। এখান থেকে আসলে যে বিষয়গুলো আছে, অনুধাবন প্রশ্নগুলো খুব সহজ আমি পড়ার মাঝখানে বলে দিয়েছি। তোমরা রিডিংটা খুব ভালো করে পড়বে এবং শব্দার্থ যে কটা রয়েছে সবগুলো মুখস্থ করবে। শব্দার্থগুলো লিখে না, চরিত্রগুলো এবং এখান থেকে 20টা অবজেক্টিভ করার চেষ্টা করবে, এক কথায় করার চেষ্টা করবে। এটা এখন না দিলেও চলবে, অর্থাৎ তোমাদের সুযোগ মতো তোমরা যখন করতে পারবে ছবি তুলে পাঠিয়ে দিবে, কিন্তু পড়াটা শেষ করে রাখবে। ধন্যবাদ সকলকে, ভালো থেকো।